সরকারি চাকরিতে বয়স ৩৫ করার দাবিতে বিক্ষোভ, আন্দোলনকারীদের ওপর পুলিশের টিয়ার শেল। আবারও উত্তপ্ত আশুলিয়া শিল্পাঞ্চল, শ্রমিক যৌথ বাহিনীর সংঘর্ষে একজন নিহত, আহত ৩৫। হাসিনা সরকারের এমপি মন্ত্রীদের কারাগারে আয়ুষী জীবন, জেল কোড মেনেই ডিভিশন, বলছে কর্তৃপক্ষ। সাগর রুনি হত্যার তদন্ত র্যাব থেকে স্থানান্তর, ৬ মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ। হাসিনার শাসনামলে সাইফ পাওয়ার টেকের বিস্ময়কর উত্থান, চট্টগ্রাম বন্দরে ছিল একচ্ছত্র নিয়ন্ত্রণ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। সন্ধ্যার ২১ সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ATV চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: দ্রুত সংস্কার শেষে নির্বাচন আয়োজন, ডক্টর ইউনূসের প্রতিশ্রুতি নিয়ে রাজনীতিবিদদের শঙ্কা। সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা বাড়ানোর দাবিতে দিনভর বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এতে কয়েকজন আহত হন। দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এ ঘটনা ঘটে। এদিকে দাবি মেনে না নেওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। শিউলি শবনমের প্রতিবেদন। চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন চাকরি প্রত্যাশীরা। অন্তর্বর্তী সরকার গঠনের পর সে আন্দোলন আরও জোরালো হয়। এরই অংশ হিসেবে সোমবার কয়েকশো চাকরি প্রত্যাশী প্রথমে শাহবাগে এবং পরে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সড়কে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এতে রাজধানীর কাকরাইল মৎস্যভবন এলাকাসহ বিভিন্ন সড়কে যান চলাচল বাধাগ্রস্ত হয়। আমরা আমাদের প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চাচ্ছি। বৈষম্য বিরোধী একটা সরকার গঠন হয়েছে, সেই সরকার আর বৈষম্য করবে না। এখানে বিভিন্ন ধরনের বৈষম্য আছে, যে বৈষম্যগুলো নিয়ে আমরা কথা বলার জন্য, আলোচনা করার জন্য আমরা তাদের কাছে যেতে চাইছিলাম। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। আমাদের যে শান্তিপূর্ণ পদযাত্রা ছিল, সেই পদযাত্রায় কেন লাঠিচার্জ করা হলো, কেন টিয়ার সেল ঘোষণা করা হলো, কেন রাবার বুলেট ছোড়া হলো? পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনা সদস্য ও পুলিশ অবস্থান নেয়। তবে সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো ঘোষণা না এলে আন্দোলনকারীরা কাফনের কাপড় পরে শুয়ে থাকার ঘোষণা দিয়েছেন। শিউলি শবনম, ২১ টেলিভিশন, ঢাকা। এই মুহূর্তে যমুনার সামনে আছেন আমাদের সহকর্মী আকবর হোসেন সুমন। সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আকবর, আমাদেরকে একটু বলেন, শিক্ষার্থীদের যে দাবিগুলো আছে সে দাবি পূরণের বিষয়ে উপদেষ্টা পরিষদের কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা একটু বিস্তারিত যদি জানাতেন। ধন্যবাদ। এই মুহূর্তে যমুনার সামনে আপনি পিছনে দেখতে পাচ্ছেন যারা আন্দোলনে অবস্থানরত রয়েছে এবং তারা মূলত চাকরিতে বয়সের সীমা তুলে নেওয়ার দাবি জানিয়েছেন। সেক্ষেত্রে বেশ কয়েকটি প্রস্তাবও তারা দিয়েছেন এবং সেই প্রস্তাবটি দিয়েছেন প্রধান উপদেষ্টা বরাবর। তো এই বিষয়ে আলোচনা করার জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য এখানকার এই যারা আন্দোলন করছেন তাদের মধ্যে থেকে একটি প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করেছে এবং তারা মূলত হচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করছেন এখনো পর্যন্ত। আমরা এর আগে যতটুকু বলার চেষ্টা করছি যে আগে একবার বলেছেন তারা যে ১ ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন, সেই ১ ঘন্টার আলটিমেটামের মধ্যে যদি বৈঠকের জন্য বা তাদের এই প্রস্তাব মেনে নেওয়ার জন্য কেউ ভেতর থেকে না আসে তাহলে তারা এই আন্দোলনটিকে তারা চালিয়ে যাবে। তো সেক্ষেত্রে তাদের দাবির প্রেক্ষিতে মূলত যমুনার ভেতর থেকে অর্থাৎ প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটি প্রতিনিধিকে পাঠানো হয়েছে। তারাই এই প্রতিনিধিকে ডেকে নিয়ে গেছেন এবং সেখানে উপস্থিত রয়েছেন ক্রীড়া উপদেষ্টা এবং আরেকজন দুজন উপদেষ্টা রয়েছেন যারা প্রধান উপদেষ্টা সহ এখানকার যারা আন্দোলনরত রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করছেন। তো মূলত এই বিষয় নিয়ে আলোচনা করার পরে যে তারা বাইরে এসে সিদ্ধান্ত জানাবেন যে আসলে
এই দাবি মেনে নেওয়া বা না নেওয়া, বা আসলে এই দাবি নিয়ে কতখানি যৌক্তিক পর্যায়ে এগোনো যায়, মিলিয়ে তার আসলে এই আলোচনাটা এগিয়ে যাচ্ছে। তো ইতিমধ্যে আমরা দেখেছি যে এখানে যে আন্দোলন করছে সারা বাংলাদেশ থেকেই যুক্ত হচ্ছেন, বা বিভিন্ন সময় যারা এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন গত কয়েক বছর ধরে, আসলে আজকেই যে অবস্থান করছেন এই চাকরিতে বয়সের সীমা তুলে নেওয়ার জন্য বা 35 করার জন্য এই আন্দোলনটি অনেক বছর ধরে চলছে। সেটি ধারাবাহিকতায় আজকে মূলত সকাল থেকে শাহবাগে তারা আন্দোলনে অবস্থান করছিলেন। কয়েকবার পাশে যাওয়ার পরে তারা দুপুর নাগাদ এসে সামনে এসে অবস্থান করছেন। সেই থেকে আকবর, আপনাকে অনেক ধন্যবাদ। এদিকে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা নির্ধারণে কমিটি গঠন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানিয়েছেন 7 দিনের মধ্যে এ বিষয়ে পরামর্শ দেবে কমিটি। সাভারের আশুলিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভের জেরে শ্রমিক ও যৌথ বাহিনীর সংঘর্ষে একজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত আরও 35 জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বিক্ষুব্ধ শ্রমিকরা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর গাড়ি ভাঙচুর করে। সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার টঙ্গী, জিরাবো, ইপিজেড এলাকা জুড়ে চলে সংঘর্ষ। বন্ধ হয় সাভারের 18টি কারখানা। তবে স্বাভাবিক আছে গাজীপুরের পোশাক কারখানার পরিস্থিতি। প্রতিনিধিদের সহায়তায় আফসানা লীলার ডেস্ক রিপোর্ট। সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের জিরাবো এলাকায় পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ায় শ্রমিকরা। আমাদের কোনো নিরাপত্তা নাই, গার্মেন্টস শ্রমিকেরা নিরাপত্তা নাই, কোনো নিরাপত্তা নাই। আন্দোলনকারীরা জানান সকালে স্থানীয় মণ্ডল গ্রুপের শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষ, শ্রমিক সংগঠনের প্রতিনিধি ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক চলছিল। এ সময় সমঝোতা না হওয়ায় শ্রমিকরা কারখানার বাইরে অবস্থান নেন। পরে অন্য কারখানার শ্রমিকরা সেখানে জড়ো হতে থাকেন। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শ্রমিকরা মুখোমুখি অবস্থান নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এদিকে আশুলিয়া শিল্পাঞ্চলের নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে বার্স গ্রুপের শ্রমিকরা। এই ডেটটা তারা অস্বীকার করে টাকাগুলো আমাদেরকে না দেয়, যার জন্য আমরা সবাই আজকে এখানে রাস্তায় সমবেত হয়েছি। সরকার থেকে সেটা করার পরেও আজকে 30 তারিখ আমাদের দেনা পাওনা কিছু দেয় না, সম্পূর্ণ পাওনা দাও না, যা পাই আমাদের দিয়ে দেন, আমরা রাস্তা ছেড়ে দেবো। বিক্ষোভকারীরা র্যাব ও পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুর করলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠিচার্জ শুরু করেন। সংঘর্ষে আহত কাউসার নামে এক শ্রমিককে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত কমপক্ষে 30 শ্রমিক হাসপাতালে ভর্তি আছেন। আমরা অফিস থেকে বাইরে রয়েছি, আমরা সবার পিছিয়ে বাইরে রয়েছি, ঠিক আছে। বাইরে আসতে বাসায় ফিরে যাইতেছি, তখন হেরা মনে করছে গুলি করছে, অন্য লোক জামজাম করছে। তলপেটের বাম সাইডে গুলি লেগেছে, আমরা মৃত অবস্থায় পেয়েছি। আর বাকি দুটো যে পেশেন্ট নয়ন এবং রাসেল, নয়ন যে পেশেন্ট ওনার বুকের ডান সাইডে গুলি লেগে বের হয়ে গিয়েছে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন পরিস্থিতি স্বাভাবিক করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছে। তবে শিল্প পুলিশ 1-এর পুলিশ সুপার এ বিষয়ে কিছু জানাননি। গত 27 আগস্ট এক নোটিশের প্রেক্ষিতে বার্স গ্রুপের 4টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়। পাওনা আদায়ে ক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেখ হাসিনার পতনের পর ধরা পড়েছেন তার সরকারের মন্ত্রী, এমপি, আমলারা। এর মধ্যে সালমান এফ রহমান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনিসুল হক, দীপু মনি, জুনায়েদ আহমেদ পলক, চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ 30 জন পাচ্ছেন ডিভিশনপ্রাপ্ত বন্দির মর্যাদা। প্রত্যেকেই প্রায় 1 ডজন করে মামলার আসামি। তবে আইজি প্রিজন্স 21 টেলিভিশনকে জানিয়েছেন কারাবিধি মেনেই প্রথম শ্রেণীর বন্দির মর্যাদা দেয়া হয়েছে তাদের। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। এভাবে আদালত প্রাঙ্গণ ও কারাগারে গণরোষের শিকার হন শেখ হাসিনার দোসররা। জনরোষ থেকে তাদের রক্ষায় সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হিমশিম খেতে হয়। একে একে ধরা পড়েন আওয়ামী লীগ নেতা সালমান এফ রহমান, আনিসুল হক, ডাক্তার দীপু মনি, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন, জুনায়েদ আহমেদ পলক, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, একেএম শহীদুল হক, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ স্বৈরাচার শেখ হাসিনার দোসররা।
বন্দীদের হাল হকিকত সম্পর্কে জানতে চাইলে বিভিন্ন তথ্য দেন কারা মহাপরিদর্শক। রাজনৈতিক বন্দী আছেন, তাদের একটা সিস্টেম হচ্ছে যে আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তাদের অনুমোদন পেলে তাদেরকে ডিভিশন দেওয়া হচ্ছে। এ পর্যন্ত আমার হিসাবে ৬২ জন বন্দী আমাদের এই আলোচিত অথবা যারা বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়েছেন তারা আছেন। এর মধ্যে ৩০ জন ডিভিশন ইতিমধ্যে প্রাপ্ত হচ্ছেন, বাকিরা প্রসেসের মধ্যে দিয়ে আছে। ডিভিশন বন্দী এবং সাধারণ বন্দীদের মধ্যে আসলে একটা পার্থক্য যদি বলেন, তারা একটা ডিভিশন বন্দীদের রাখার জন্য আমাদের একটা আলাদা বিল্ডিং এবং সেল আছে, তারা ওই বিল্ডিংয়ে অবস্থান করেন। ডিভিশন প্রাপ্ত বন্দীদের কামরায় রয়েছে একটি খাট, চেয়ার টেবিল এবং একজন করে সেবক। 2টি করে জাতীয় পত্রিকা দিচ্ছে কারা কর্তৃপক্ষ। এছাড়া পরিবার ও স্বজনদের দেয়া ফ্রিজ ব্যবহার এবং টেলিভিশন দেখার সুবিধা মিলছে কারা বিধি অনুযায়ী। সকালের নাস্তায় দেয়া হচ্ছে রুটি, সুজি আর সবজি। দুপুরে এবং রাতে দেয়া হয় ডাল, সবজি, মাছ, মাংস। এছাড়া নিজের সেলের চারপাশে পায়চারি করার সুযোগ পান ডিভিশন প্রাপ্ত বন্দীরা। সকালে সাধারণ বন্দী এবং ডিভিশন প্রাপ্ত বন্দীদের একই ধরনের নাস্তা দেওয়া হয়, তবে দুপুর এবং রাতে সাধারণ বন্দীদের যে খাবার দেওয়া হয় তাতে আমিষের পরিমাণ কম। নর্মাল যে ডাল চাল বিষয়গুলো আছে, এর পাশাপাশি তারা কিছু এডিশনাল আইটেম পান, তার মধ্যে প্রোটিনের প্রাপ্যতা একটু বেশি। এছাড়া কিছু এডিশনাল আইটেম বলতে পাউরুটি, কিছু জেলি, এর টাইপের কিছু আইটেম তারা পান। সাধারণ বন্দীরাও ক্ষিপ্ত হয় শেখ হাসিনার দোষদের নিয়ে কারা কর্তৃপক্ষ উদ্বিগ্ন বলে জানান কারা মহাপরিদর্শক। ইন্টারনাল অ্যালার্টনেস লেভেলটাকে আমরা হাই রাখছি। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলা তদন্তভার র্যাব থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিয়েছেন হাইকোর্ট। উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স দিয়ে তদন্ত করে ৬ মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন উচ্চ আদালত। আগামী বছর ৬ এপ্রিল এ বিষয়ে আদেশের পরবর্তী দিন ধার্য করেছেন বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি মাহবুবুল ইসলামের দ্বৈত বেঞ্চ। বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজু। ২০১২ সালে সাগর রুনি হত্যার তদন্তভার র্যাবের হাতে দেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ। প্রায় ১ যুগের বেশি সময় মামলাটি নিজেদের কাছে কুক্ষিগত করে রাখে সংস্থাটি। তদন্ত শেষ করতে এখন পর্যন্ত সময় নিয়েছে ১১১ বার। এমন বাস্তবতায় অন্তর্বর্তী সরকারের গঠনের পর সব পক্ষ আবারও আশাবাদী হয়ে ওঠে। সোমবার মামলাটির তদন্তভার র্যাব থেকে সরাতে হাইকোর্টে আবেদন করে রাষ্ট্রপক্ষ। সংস্থাটি তদন্তে অসফল জেনে পদক্ষেপ নিয়েছিলেন বলে জানান রিটকারীর আইনজীবী। আর র্যাবকে দায়িত্ব দেওয়াটাকে অসৎ উদ্দেশ্য বলছে রাষ্ট্রপক্ষ। পুরো রিটটা যেটা রয়েছে সেটি আসলে সরকারকে কতখানি সাহায্য করার জন্য করা হয়েছিল, আর কতখানি পুরো মামলাটাকে বিলম্বিত করে যাতে সত্য কখনো উদ্ঘাটিত না হয় সে কারণে করা হয়েছিল, সেটিও প্রবাবলি এই তদন্তের মাধ্যমেই বেরিয়ে আসবে। সেখানে র্যাবের ব্যর্থতা আছে এবং তদন্তকারী কর্মকর্তা কিন্তু সেই ব্যাপারে কোনো গুরুত্ব দেন নাই, এবং আমি যখন আবেদন করেছিলাম আদালতের সরকার পক্ষ কিন্তু সেটিকে সমর্থন করেননি। শুনানিতে হাইকোর্ট বলেন, দীর্ঘ ১২ বছরেও তদন্ত শেষ না হওয়া জাতির জন্যও দুঃখজনক ঘটনা। র্যাবের কাছ থেকে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি তৈরি করে ৬ মাসের মধ্যে রিপোর্ট জমা দেন। টাস্ক ফোর্স মানে হলো এখানে পিবিও থাকতে পারবে, আরও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ থাকতে পারবেন। অবশেষে হাইকোর্ট তদন্ত থেকে র্যাবকে বাদ দিয়ে টাস্ক ফোর্সের হাতে দেওয়ার আদেশ দেন। এতে সন্তুষ্টির কথা জানান নিহত রুনির পরিবারের সদস্যরা। র্যাবকে যে বাদ দেওয়া হলো এতে আমরা খুবই খুশি, কারণ আসলে র্যাব শুরু থেকেই তদন্তের কিছুই করেননি, তারা প্রথম দিকে আসলে আমাদের প্রেশারাইজ করেছে। ২০১২ সালের ১১ই ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজারবাজারের নিজ বাসা থেকে সাগর রুনির মরদেহ উদ্ধার করা হয়। সবশেষ তদন্তে বাসা থেকে অজ্ঞাত ২ ব্যক্তির ডিএনএর আলামত মিললেও শনাক্ত করা যায়নি খুনিদের। শাকের আরজু, ২১ টেলিভিশন, ঢাকা। বরেণ্য সাংবাদিক শফিক রেহমানের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেছেন আদালত। একই সঙ্গে স্থগিত করা হয়েছে সাজা পরোয়ানাও। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার মামলায় তাকে ৭ বছরের কারাদণ্ড দেয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান।
সাজা মাথায় নিয়ে প্রবাস জীবন কাটিয়ে ৬ বছর পর গত মাসে দেশে ফেরেন বরেণ্য সাংবাদিক শফিক রেহমান। হাসিনা সরকারের জেল জুলুম থেকে বাদ যাননি তিনিও। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার চাইতে সোমবার সকাল 10টায় ঢাকা মেট্রোপলিটন আদালতে আত্মসমর্পণ করেন সিনিয়র সাংবাদিক শফিক রেহমান। পরে শুনানি শেষে শফিক রেহমানের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। পালিয়ে যায়নি, সেটা প্রত্যাহার হবে, আপিল করার জন্য নকল পাবেন। শফিক রেহমান অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকারের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিরোধ থাকায় এ ধরনের হয়রানি ও মামলার শিকার হতে হয়। বিচার বিভাগের আমূল সংস্কার প্রয়োজন এবং তারাই বিচার বিভাগের সংস্কার করতে পারবেন যারা আমার মতো মাহমুদুর রহমানের মতন জেলে গিয়েছেন ও কিছু সময় কাটিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা ষড়যন্ত্রের মামলায় 2023 সালের আগস্টে তাকে 7 বছরের কারাদণ্ড দেয়া হয়। ওই মামলার গ্রেপ্তার হওয়ার পর 2016 সালে 5 মাস কারাগারেও থাকতে হয়েছিল শফিক রেহমানকে। জামিনে মুক্তি পাওয়ার পর 2018 সালে যুক্তরাজ্যে চলে যান তিনি। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। কানাডা থেকে দেশে ফিরে গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুরের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার সিএমএম আদালত। এর আগে সোমবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। 1996 সালের সংসদ নির্বাচনে মৌলভীবাজার 2 আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন সুলতান মনসুর। 2001 সালের নির্বাচনে দলীয় মনোনয়ন পেলেও বিএনপির বিদ্রোহী প্রার্থী এম শাহিনের কাছে হেরে যান। এরপর 2007 সালের দিকে দলের সঙ্গে সুলতান মনসুরের দূরত্ব তৈরি হয়। পরে 2018 সালে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। তবে গত নির্বাচনে আর প্রার্থী হননি এই ডাকসাইটের নেতা। চারদলীয় জোট সরকারের আমলে ক্ষুদ্র পরিসরে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক ব্যবসা শুরু, তবে বিস্ময়কর উত্থান ঘটে গত 1.5 দশকে। তরফদার রুহুল আমিনের প্রতিষ্ঠান সাইপ পাওয়ারটেক একাই করেছে বন্দরের 62 ভাগ কন্টেইনার হ্যান্ডেলিং। শেখ পরিবার ঘনিষ্ঠ এই বিতর্কিত ব্যবসায়ী নিজে অঢেল সম্পদ গড়েছেন, ভাগ দিয়েছেন সহযোগীদেরও। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় হাসান ফেরদৌসের তথ্যে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম বন্দরে 4টি ক্রেন রক্ষণাবেক্ষণের কাজ দিয়ে ব্যবসা শুরু। পরের 1.5 দশকেই বনে গেছেন বন্দরের একচ্ছত্র অপারেটর। তরফদার রুহুল আমিনের প্রতিষ্ঠান সাইপ পাওয়ারটেক এখন নিউমোরিং কন্টেইনার টার্মিনালের 4টি ও চিটাগাং কন্টেইনার টার্মিনালের 2টি সহ 6টি টার্মিনাল পরিচালনা করছে। এছাড়া ঢাকার ইংল্যান্ড কন্টেইনার ডিপো, পানগাঁও কন্টেইনার টার্মিনাল, চট্টগ্রাম বন্দরের ওভারফ্লো কন্টেইনার ইয়ার্ড এবং যন্ত্রপাতি সরবরাহ ও রক্ষণাবেক্ষণও একচেটিয়া নিয়ন্ত্রণ সাইপ পাওয়ারটেকের। আন্দোলন সংগ্রামের এক পর্যায়ে সাইপ পাওয়ারটেককে বন্দর থেকে বের করে দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে তাকে আবার ইন করা গেছে এবং ইন করাইয়া সেই একসাথে এভাবে বন্দরের মধ্যে এই সমস্ত লুটপাট এগুলো ছাড়াই গেছে। যেই সরকার এসছে এই সরকারের কাছে আমরা তুলে ধরবো যে অন্যায় হয়েছে, এটাকে শুধরানো করা উচিত। গত 15 বছরে তরফদার রুহুল আমিন চট্টগ্রাম আবাহনীর পাশাপাশি শেখ রাসেল স্মৃতি সংসদ, শেখ কামাল জামালের নামে ফুটবল টুর্নামেন্টে ব্যয় করেছেন বিপুল অর্থ। তবে হাসিনার পতনের পর ভুল পাল্টেছেন তিনি। একটা প্রোগ্রামে যদি আমাকে ইনভাইট করে, আমি যদি প্রোগ্রামে থাকি, প্রোগ্রামে যদি ছবি উঠায় রেখে দেয়, ইট ডাজ নট মিন যে আমি সরকারের লোক। বন্দরে নিজের একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক হুইপ শামসুল হক চৌধুরী, চট্টগ্রামের সাবেক মেয়র আজম ও নাসির উদ্দিন এবং সাবেক এমপি এম এ লতিফ, চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি মাহবুবুল আলমকে সিন্ডিকেটে ভেড়ানোর কথা নিজেই স্বীকার করেন তরফদার। আমরা যখন কাজ করি, আমাদের পাশে যারা সরকারি কাজ যখন করি, সরকারের যেটা নেতারা থাকে তাদের সাথে তো সৎ সম্পর্ক, ভালো সম্পর্ক রাখতেই হয়। ইট ডাজ নট মিন যে আমাদের বিজনেসের সাথে তারা ছিল না। আমাদের বিজনেসের জন্য সকলের সাথে সুসম্পর্ক রাখতে হয়। এদিকে পাচার করা অর্থে দুবাইতে প্রতিষ্ঠান খোলার অভিযোগ রয়েছে রুহুল আমিনের বিরুদ্ধে। 2020 সালে কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগে তরফদার রুহুল আমিনের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক, কিন্তু সরকারের শীর্ষ পর্যায়ের ইশারায় সেই অনুসন্ধান ধামাচাপা পড়ে যায় বলেও অভিযোগ রয়েছে। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।
দ্রুত সংস্কার কাজ এগিয়ে নিয়ে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে প্রতিশ্রুতির কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলের নেতারা এটিকে স্বাগত জানালেও শঙ্কা প্রকাশ করছেন সঠিক সময়ে নির্বাচন আয়োজন নিয়ে। মাহতাব মিনহাজের প্রতিবেদন। জাপানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এনএইচকে দেয়া সাক্ষাৎকারে দ্রুত সংস্কার কাজ শেষ করে 18 মাস পর নির্বাচনের প্রতিশ্রুতির কথা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনূস। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বেঁধে দেয়া সময়কে যৌক্তিক মনে করছেন রাজনৈতিক দলের নেতারা। এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে হলে 18 মাস মোটামুটি আপনার বলা যেতে পারে একটা সহনশীল সময় নিশ্চয়ই। আমি মনে করি সেক্ষেত্রে 1 বছর সময় লাগাটা খুবই যৌক্তিক মনে করলেও নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠান নিয়ে শঙ্কায় তারা। নির্বাচনের আয়োজন করতে গেলে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার হচ্ছে পুলিশ। তো পুলিশ যদি আপনার পারফর্ম করতে না পারে বা পারফর্ম করার জায়গায় যদি পুলিশ না থাকে তাহলে তো নির্বাচন আয়োজন করাটাও তো আসলে খুব কঠিন হবে। এই দেশের সমস্যা এত বেশি, সংস্কার এত বেশি করতে হবে যেন ভবিতব্য কোনো নির্বাচনে বিদ্যমান সরকার সেই নির্বাচনকে প্রভাবিত করতে না পারে। অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজের গতি আরও বাড়ানো উচিত বলে মত তাদের। আমি মনে করি কাজের গতি, রিফর্মের গতি, আলোচনার গতি, ঐক্যমতের গতি বাড়িয়ে যত দ্রুত সম্ভব করাতে হবে। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। সংস্কার শেষে নির্বাচন আয়োজন বিষয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি আমাদের সহকর্মী মেহেদি হাসানের কাছে। মেহেদি, প্রেস সচিবের ব্রিফিং নিয়ে আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। জি আখি, ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বলছিলেন, আমরা এই মুহূর্তে আছি ফরেন সার্ভিস একাডেমির সামনে। এই ফরেন সার্ভিস একাডেমি কিছুক্ষণ আগে ব্রিফিং হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব ব্রিফ করেছেন এবং তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন, সবচেয়ে বেশি আলোচনা হয়েছে এই ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর নিয়ে। এবং তিনি যেটা বলছেন যে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র সফর বাংলাদেশের ইতিহাসে যে কোনো রাষ্ট্রনায়কের সবচেয়ে সফল যুক্তরাষ্ট্র সফর এটি। এর কারণ হচ্ছে এখানে জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি প্রধান উপদেষ্টা অনেক রাষ্ট্রনায়ক, প্রায় 50টি দেশের রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন সংস্থার প্রধানের সাথে বৈঠক করেছেন, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রধানের সাথে বৈঠক করেছেন। তারা বাংলাদেশকে পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশকে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। তো প্রেস সচিবের কাছে আমাদের এখানে প্রশ্ন ছিল যে বর্তমান সরকারের সময়সীমা কত হবে, নির্বাচন কত দিনের মধ্যে হবে। তো তিনি যেটা জানিয়েছেন যে আসলে এই সময়সীমাটা জনগণ ঠিক করবে এবং এই নির্বাচন হওয়ার আগে যে 6টি সংস্কার কমিশন হয়েছে, এই কমিশনগুলো কাজ শুরু করার আগে রাজনৈতিক দলগুলোর সাথে সরকার এবং সেই সংলাপের পরে তারপরে সংস্কার কমিশনগুলো কাজ শুরু করবে। এরপর কতক্ষণ সময় লাগবে জনগণ। মেহেদি, আপনাকে ধন্যবাদ। দর্শক, সংস্কার শেষে নির্বাচন নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সেই বিষয়ে বিস্তারিত জানছিলাম আমাদের সহকর্মী মেহেদি হাসানের কাছ থেকে। সময় হলো বিরতির, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। চট্টগ্রাম বন্দরে সরকারি তেলের জাহাজে বিস্ফোরণ, 3 জনের মৃত্যু। দেখছেন সন্ধ্যার 21 সংবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হয়েছেন সিরাজগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি। একই সময় তার স্বামী লাবু তালুকদারকেও গ্রেপ্তার করা হয়। র্যাব জানায় সোমবার দুপুরে মৌলভীবাজার জেলার বর্ষিজোড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আন্দোলনের সময় গত 4 আগস্ট সিরাজগঞ্জ সদর এলাকায় ছাত্র জনতার উপর হামলা এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এসব ঘটনায় অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয় সাবেক এমপি হেনরি ও সঙ্গে থাকা তার স্বামীকে। সাইবার আইনে দায়ের হওয়া স্পিচ অফেন্স সম্পর্কিত মামলাগুলো দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মুক্তি পাচ্ছেন গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা। সংবাদ বিজ্ঞপ্তিতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আরও জানান, এসব মামলায় কেউ গ্রেপ্তার থাকলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাৎক্ষণিকভাবে মুক্তি দেয়া হবে তাদের। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006, ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এবং পরবর্তীতে সাইবার নিরাপত্তা আইন 2023-এর অধীনে গত আগস্ট মাস পর্যন্ত দেশের 8টি সাইবার ট্রাইব্যুনালে মোট 5,818টি মামলা চলমান রয়েছে।
দেশের পর্যটন বিকাশে ভিসা নীতি সহজ করতে কাজ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আরও জানিয়েছেন, দেশে ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত, যোগাযোগ সহজ করতেও কাজ করা হবে। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। পর্যটন দিবস উপলক্ষে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা শিরোনামের সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ। সেমিনারে বক্তারা দেশের পর্যটন খাতে নানান ধরনের সমস্যা ও সংকটের কথা তুলে ধরেন। Safety and security, because you know that on 27th of this month এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, পর্যটন খাতকে সমৃদ্ধ করতে সরকারি বেসরকারি পর্যায়ে সবাইকেই এগিয়ে আসতে হবে। উন্নত ব্যবস্থাপনায় ঢেলে সাজানো হলে অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে বিশেষ ভূমিকা রাখবে পর্যটন খাত। প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও প্রাকৃতিক রূপবৈচিত্র্য রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে। পর্যটন খাতের জন্য ভিসা সহজ করতে কাজ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। পর্যটন খাতে টেকসই উন্নয়নের জন্য নিয়মিত তদারকির ব্যবস্থাও করা হবে। তরুণদের সম্পৃক্ত করা ও সামাজিক মাধ্যমে সম্ভাবনাময় পর্যটন শিল্পের খাতকে বিশ্বে তুলে ধরারও আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। শেখ হাসিনা বিদেশে বসে দেশের মানুষের মধ্যে ধর্মীয় বিভেদ তৈরির চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু শেখ পরিবারের পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনার দাবি জানান। বিস্তারিত তরিকুল ইসলামের প্রতিবেদনে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত মোনাজাত অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় বলেন, শেখ হাসিনা বিদেশে বসে বিভেদ তৈরির যে চেষ্টা চালাচ্ছে তা দেশের ছাত্র জনতা সঠিকভাবে প্রতিহত করবে। বিদেশে বসে পতিত স্বৈরাচারের ফেসিবাদের যিনি দণ্ডমুণ্ড, তিনি অপারেট করছেন বাংলাদেশের ভিতরে যাতে অস্থিরতা সৃষ্টি করা যায়, কিন্তু বাংলাদেশের মানুষ কোনো রকমের ষড়যন্ত্রকে বাস্তবায়ন হতে দিবে না। জাতীয় প্রেস ক্লাবের সামনে সীমান্ত হত্যা বন্ধ, ফ্যাসিস্ট হাসিনার বিচার ও লুট হওয়া অর্থ ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন বিএনপির নেতাকর্মীরা। বাংলাদেশের ছাত্র জনতার বিএনপি ক্ষমতায় আসলে গত 16 বছরের জঞ্জাল পরিষ্কার করা হবে বলে এ সময় জানান দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। যেখানে টাকা থাক বাংলাদেশের টাকা, লুটের টাকা, সে যদি সাগরের নিচে থাকে অথবা কোনো ব্যাংকে অথবা শেখ পরিবারের কোন সদস্যের কাছে, আওয়ামী লীগের কোন সদস্যের কাছে ভালো এটা ফেরত পাঠান, বাংলাদেশ সরকারের কাছে এটা ফেরত পাঠান। জনাব তারেক রহমান আগামী দিনে যিনি প্রধানমন্ত্রী, তিনি স্পষ্ট করে বলেছেন বাংলাদেশ কিভাবে চলবে। জনতার সমর্থন নিয়ে আগামী দিনে যে সরকার হবে তারাই গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে, তারাই বাংলাদেশকে বিপদমুক্ত করবে এবং 16 বছরের যে জঞ্জাল সেটাকে পরিষ্কার করবে। তরিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। চট্টগ্রামের পতেঙ্গায় জেটিতে নোঙর করা জ্বালানি তেলবাহী জাহাজ বাংলার জ্যোতিতে আগুন লেগে 3 জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির জাহাজটিতে 11,700 মেট্রিক টন জ্বালানি তেল ছিল। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিএসসি। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। সকাল 10:30 হঠাৎ চট্টগ্রাম বন্দরের 7 নম্বর ডলফিন জেটিতে নোঙর করা দেশীয় পতাকাবাহী তেলবাহী জাহাজ এমটি বাংলার জ্যোতিতে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে নৌবাহিনী, কোস্টগার্ড সহ বন্দরের অগ্নি নির্বাপনকারীরা যোগ দেয়। বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্টগার্ড সহ আমরা একসাথে জাহাজে উঠে সার্চ করে দেখতে পারবো যে আসলে ঘটনাটা কি ঘটেছে এবং বর্তমানে কি পরিস্থিতি আছে। প্রায় 2 ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আমরা আসলে প্রথমে 10:30টার সময় ব্লাস্টের একটা সাউন্ড শুনছি, এরপরে জেডি থেকে আমাদের ফোন দিছে, ফোন পাওয়ার পরে আমরা চলে আসি ফায়ারের সবাই। আসার পর আমরা দেখতেছি এখানে আগুন জ্বলতেছে অনেক বেশি। আমরা এখানে জেডি সেফ দিচ্ছি, সেফ দেওয়ার পর আমরা সবগুলো নিয়ে দাঁড়াইছিলাম। এরপরে ওইখান থেকে এই কান্ডারি আসতেছে, কান্ডারি আসি এই জাহাজটা এই আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসতেছে। আমি 12টার সময় খবর পাইছি, আমার এক সিনিয়র ভাই উনি আমার খবর দিল যে
আমার ভাইয়ের নাম হলো হারুনুর রশিদ, জাহাজে আগুন লাগে। রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের পুরনো এই ট্যাঙ্কারটিতে প্রায় 11,700 মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল ছিল। জাহাজটিতে মেরামতের কাজ চলছিল, সেখান থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা শিপিং কর্পোরেশনের কর্মকর্তাদের। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেফটি এনশিওর করে আমরা তেলটা আগে ডিসচার্জ করব। তেলটা আগে ডিসচার্জ করে যখন খালি হবে তারপর আমরা ড্যামেজ অ্যাসেসমেন্ট করব। ড্যামেজ করে আমরা দেখব জানমালের কতটুকু ক্ষতি হয়েছে, সেই মোতাবেক অ্যাকশন নেব। তারপর আমাদের বিভাগীয় ইনভেস্টিগেশন বা তারপর হচ্ছে ইস্টার্ন ডিফেন্সের সাথে জয়েন্ট ভেঞ্চার ইনভেস্টিগেশন হবে। এদিকে দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে যান বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের নৌ কমান্ডার। তিনি বলেন, সব সংস্থার সম্মিলিত উদ্যোগের ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। আশেপাশে সব হলো তেলের ডিপো, বাংলাদেশের সমস্ত তেল এই জায়গা থেকে যায় এবং এইটা অত্যন্ত একটা বিস্ফোরক এরিয়া। সেই হিসেবে আমার মনে হয় আমরা বিপদ থেকে আল্লাহর রহমতে পর্যন্ত মুক্ত আছি। দুর্ঘটনা কবলিত এলাকায় রয়েছে বাংলাদেশের জ্বালানি তেলের প্রধান স্থাপনা, ইস্টার্ন রিফাইনারি সহ পদ্মা, মেঘনা, যমুনার প্রধান স্থাপনা। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। কুষ্টিয়ার দৌলতপুর ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার প্রতিবাদে কয়েকটি বাড়িতে লুটপাট ও আগুন দেয় তার সমর্থকরা। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা 11:30টার দিকে ইউনিয়ন পরিষদে কাজ করার সময় পেছনে জানালা দিয়ে নঈম উদ্দিন সেন্টুকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। প্রতিবাদে স্থানীয়রা উত্তেজিত হয়ে কয়েকটি বাড়ি লুটপাট করে ও বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সেন্টু একসময় বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকলেও গেল ইউনিয়ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। তিস্তা নদীতে পানি কমতে শুরু করায় লালমনিরহাটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে পানি কমার সাথে গাইবান্ধা ও সুন্দরগঞ্জে শুরু হয়েছে নদী ভাঙ্গন। এদিকে কুড়িগ্রামের সবগুলো নদ নদীর পানি কমতে শুরু করলেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। তিস্তা নদীর পানি বিপদসীমার নিচে নেমে যাওয়ায় লালমনিরহাটে বেশ কিছু এলাকা থেকে বন্যার পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে। পাশাপাশি ডুবে থাকা ঘরবাড়িগুলো থেকেও পানি সরে যাচ্ছে। জেগে উঠতে শুরু করেছে পানিতে তলিয়ে থাকা রাস্তাঘাট ও ধানক্ষেত। তবুও ফসল নিয়ে শঙ্কা কাটছে না কৃষকদের। ক্ষেতের জমিগুলো, যে ফসলের জমিগুলো, তাও হয়ে যাচ্ছে, ডুবি চলে যাচ্ছে। এখন এইভাবে অনেক কৃষকরা মারা যাবে। তবে পানি নামতে শুরু করলেও এখনো দুর্ভোগ কাটেনি বন্যা দুর্গতদের। বাসাবাড়িতে রান্না করে খাওয়ার পরিস্থিতি হয়নি এখনো। বিপাকে আছেন গবাদি পশু নিয়েও। এছাড়া রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়, নির্বিঘ্নে চলাচল করতে পারছেন না তারা। গরু ছাগল নিয়ে তো অসুবিধা, ঘাস নাই, খেয়ার উবি খাওয়া লাগে। ভাত মনে করো ওই যে চুলে কিনে নিয়ে যাওয়া হয়েছে, ওই চুলের মধ্যে ভাত পাক করা হয়। পাক শাক করে খাওয়া খুব সমস্যা হয়, চলাফেরার সমস্যা হয়, হাঁস মুরগি ছাগল ভেড়া পুষতে খুব কষ্ট হয়। রাস্তাঘাট অনেক ভেঙে গেছে। আমরা এখন যে কত সময় লুঙ্গি পরে পার হই, কত সময় এমনি তো কিছু কিছু জায়গায় পার হয়ে যায়, কিছু কিছু জায়গাতে লুঙ্গি পরে পার হতে হয়। কুড়িগ্রামে ধরলা, দুধকুমার, ব্রহ্মপুত্র ও তিস্তা সহ সবগুলো নদ নদীর পানি কমতে শুরু করেছে। তবে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। প্লাবিত নদী তীরবর্তী নিম্নাঞ্চলের ধান, বাদাম ও মরিচ ক্ষেত তলিয়ে আছে। হঠাৎ পানি বেড়ে যাওয়ায় নদী ভাঙন আতঙ্কে রয়েছেন মানুষ। আকস্মিক পানি বাড়ায় রাজারহাট, উলিপুর ও চিলমারী উপজেলার 6 ইউনিয়নের চর ও নিম্নাঞ্চলের শতাধিক ঘরবাড়ি, কাঁচা সড়ক তলিয়ে আছে। কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, বন্যায় জেলায় প্রায় 300 হেক্টর জমির রোপা আমন ক্ষেত পানিতে তলিয়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। গাইবান্ধার সুন্দরগঞ্জের চরাঞ্চলের পানি কমলেও দেখা দিয়েছে নদী ভাঙন। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর তার নির্দেশেই নীলফামারীতে শুরু হয় জামাত বিএনপির নেতাকর্মীর বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ। পথসভার নামে অস্ত্রসহ গাড়ি বহন নিয়ে মাঠে নামতেন বিএনপি সহ বিরোধী নেতাকর্মী নিধনে। এসবেরই ধারাবাহিকতায় একবার স্থানীয়দের সঙ্গে তুমুল সংঘর্ষেরও সৃষ্টি হয় নূর বাহিনীর। সেই ঘটনায় মারা যান 5 জন। নীলফামারী প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
2013 সালের 14 ডিসেম্বর অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিশাল গাড়িবহর নিয়ে নীলফামারী সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নের কাচারি বাজারে যান আসাদুজ্জামান নূর। ফেরার পথে বিএনপি জামাতের নেতাকর্মীদের বাড়িতে হামলা করার নির্দেশ দেন সেই সময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নূর। তার ক্যাডার বাহিনীর উন্মাদনায় জ্বলতে থাকে একের পর এক ঘরবাড়ি। ঘটনার এক পর্যায়ে রামগঞ্জ বাজারে স্থানীয়দের তোপের মুখে পড়ে নূর বাহিনী। নূরের ক্যাডার বাহিনীর উন্মাদনায় স্থানীয়দের সঙ্গে শুরু হয় তুমুল সংঘর্ষ, সাথে যুক্ত হয় পুলিশের রাষ্ট্রীয় সন্ত্রাস। এ সময় নূর বাহিনীর হাতে বেধড়ক মারপিটের শিকার হয়ে রাস্তায় পড়ে থাকা আবু বকর সিদ্দিক নামে এক বাঁশ বিক্রেতা নিহত হন মন্ত্রীর গাড়ির চাকার নিচে। এমন ডলা দিছি মানে এই এক পাশ দিয়ে নাই, এক পাশ দিয়ে আছে। আমলে তো ভয় তো করি নাই, আওয়ামী লীগের আমলে ওরাই সবকিছু করলে হুমকি টুমকি দিছিল। বিচার তো চাই, এখন কার কাছে বিচার চাবো? মন্ত্রীর সন্ত্রাসী বাহিনীর হাত থেকে রেহাই পায়নি খোদ যুবলীগ আর ছাত্রলীগের স্থানীয় দুই নেতা ফরহাদ আর মুরাদ। আসাদুজ্জামান নূরের রাজনীতির বলি হতে হয় আপন এই দুই ভাইকে। ফরহাদ ও মুরাদের বাবা ছেলে হত্যার বিচার চাইতে গেলে পুলিশ মামলা নেয়নি। ওসি পাশা তখন ছিল, বলছে আপনারা কেস করতে হবে না, ওটা সরকারবাদী কেস হবে, আপনারা চলে যান। নৃশংস হত্যাকাণ্ডের শিকার ফরহাদ ও মুরাদের পরিবার আওয়ামী লীগের কাছেও পায়নি কোনো প্রতিকার। এর ঘানি এখনো টানতে হচ্ছে তাদের। গরু খালায় সেইভাবে আমার সন্তান দুইটা জীবন নিছে। ভাইদের যারা মারছে তাদের আমি বিচার চাই। সে সময় আসাদুজ্জামান নূরের নোংরা রাজনীতির বলি হতে হয়েছে টুপামারি ইউনিয়ন আওয়ামী লীগের খোরশেদ আলম চৌধুরী সহ আরো কয়েকজনকে। অথচ মন্ত্রীর আশ্রয়ে পুলিশ কর্মকর্তারাও সে সময় মামলায় যাকে তাকে আসামি বানিয়ে করেছেন হয়রানি, এমন অভিযোগ ভুক্তভোগীদের। আসি রাস্তায় হাঁটে আর বলে রামগঞ্জে বলে কথা বলা যায় না জামাতদের জন্য, ওরা আজকে কোথায় লুকাইছে? বেটারা বাইর হইলে আমরা তাদের মাথা দিয়ে বল খেলাইতাম। বিভিন্নভাবে নির্যাতন করে, রক্তাক্ত করে, তারা আবার জেলে পাঠানো হয়েছে। বিরোধী দলের হরতাল অবরোধ কর্মসূচিকে প্রতিহত করতে হয়রানিমূলক মামলা হয় জামাত বিএনপির অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বাণিজ্য সংবাদ। রেমিটেন্সে ঢল নেমেছে। চলতি মাসের প্রথম 28 দিনেই ছাড়িয়েছে 2 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বলছে সেপ্টেম্বরের 28 দিনে দেশে রেমিটেন্স এসেছে 211 কোটি 31 লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 25,357 কোটি টাকার বেশি। প্রতিদিন প্রবাসীরা পাঠিয়েছেন, যা গড়ে এসেছে 7 কোটি 55 লাখ ডলার। আর গত আগস্ট মাসের একই সময়ে দেশে এসেছিল 200 কোটি 76 লাখ ডলার। সেই হিসেবে চলতি মাসে রেমিটেন্স প্রবাহের গতি আরও বেড়েছে। শেষ করছি ঐতিহ্যবাহী লোক উৎসবের খবর জানিয়ে। করম বা কর্মা ফসল বোনা উৎসব। এটি মূলত ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের আরণ্যক ও কৃষিভিত্তিক লোক উৎসব। কৃষি জমি সবুজ ও সমৃদ্ধ ফসল নিশ্চিত করতে আয়োজন করা হয় এই উৎসবের। বাংলাদেশ ছাড়াও ভারত, নেপালে হয় করম উৎসব। প্রতিনিধিদের সহায়তায় মুশফিকা নাজনীনের রিপোর্ট। রাজপুত, কুর্মি, বাউরি, বীরহজ, বিরনিয়া, খেরিয়া, মাহালি, বাগদি, বেদে, খাসি, সাঁওতাল, মুন্ডা, ওরাওয়ের উৎসব করম বা কারাম। প্রতি বছর ভাদ্র ও আশ্বিন মাসে হয় করম পরব। পায়ে আলতা, খোঁপায় বাহারি ফুল, সারিয়া ঢোল মাদলের তালে নাচেন সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীরা। সন্ধ্যার পর থেকে সূর্যোদয় পর্যন্ত সম্মিলিতভাবে ভাদুরিয়া ঝুমুর গান ও যৌথ নাচ করেন তারা। অর্ধবৃত্তাকারে হাত ধরাধরি করে এক পা এগিয়ে পিছিয়ে বীজের ডালি কেন্দ্র করে নাচেন শিল্পীরা। এই নাচের মাধ্যমে ফুটে ওঠে গৃহ আর কৃষিকাজ। দুঃখ বেদনা হারিয়ে নতুন ইয়েকে আমরা বরণ করার জন্য আমরা এই কারাম ডালকে, একটা বৃক্ষকে আমরা মানব সেবা আদিবাসী কাল থেকে করে আসতেছে। উৎসবের 7 দিন আগে মেয়েরা ভোরবেলায় স্নান করে ছোট টুপা ও ডালায় বালি ভর্তি করে। তারপর গ্রামের এক প্রান্তে ডালাগুলিতে বীজ বুনে সারা রাত ধরে চলে উৎসব। পরে ডালা ভরা অঙ্কুরিত বীজগুলি তারা বাড়ির বিভিন্ন স্থানে ছড়িয়ে দেয় ভবিষ্যতের ভালো ফসলের আশায়। আমরা অনেক মজা করি, আত্মীয় স্বজন আসলে অনেক মজা আনন্দ হয়, নাচ গান হয়। উপজাতিদের ধর্মীয় একটি অনুষ্ঠান, এই অনুষ্ঠান দেখার জন্য আসছে।
নওগাঁ ও ঠাকুরগাঁয়ে এই কারাম উৎসব দেখতে ভিড় করেন উৎসুক দর্শনার্থীরা। মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। সরকারি চাকরিতে বয়স 35 করার দাবিতে বিক্ষোভ, আন্দোলনকারীদের উপর পুলিশের টিয়ার শেল। আবারও উত্তপ্ত আশুলিয়া শিল্পাঞ্চল, শ্রমিক যৌথ বাহিনীর সংঘর্ষে একজন নিহত, আহত 35। হাসিনা সরকারের এমপি মন্ত্রীদের কারাগারে আয়ুষী জীবন, জেল কোড মেনেই ডিভিশন, বলছে কর্তৃপক্ষ। সাগররুনি হত্যার তদন্ত র্যাব থেকে স্থানান্তর, 6 মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ। এবং হাসিনার শাসনামলে সাইফ পাওয়ার টেকের বিস্ময়কর উত্থান, চট্টগ্রাম বন্দরে ছিল একচ্ছত্র নিয়ন্ত্রণ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 8:55 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।